চন্দনপুর গ্রামের বিকেল মানেই তালপাতার পাখা হাতে বটতলায় বসে চায়ের কাপে চুমুক দেওয়া আর চারপাশের খবর নেওয়া। আজ অবশ্য বাজারের মেজাজটা একটু আলাদা। সবার চোখ এখন গ্রামের নতুন বউ শম্পার ওপর। শম্পা শহরের ডিগ্রি নিয়ে গ্রামে ফিরে একটা ছোট তাঁত আর মাটির পুতুলের কাজের সমবায় সমিতি গড়ার চেষ্টা করছে। কিন্তু গ্রামের কিছু মানুষ সেটা ভালো চোখে দেখছে না। দেখলে তো কাণ্ডটা? বলছি শম্পা বৌমা, তোমার এই শহরে পড়াশোনা করা বুদ্ধি কি এবার আমাদের গ্রামের মান সম্মান ডোবাতে নামল গো? মেয়েদের আবার ব্যবসা কিসের? রাঙা পিসি, মান সম্মান ডোবাতে যাব কেন? বরং গ্রামের মেয়েদের ঘরে বসেই কিছু একটা করে 4 পয়সা রোজগারের রাস্তা দেখাচ্ছি। এতে দোষের কি হলো? দোষ নেই। একটা গাঁয়ের বউ হয়ে পুরুষের মতো বাজারে দোকান খুলে বসবে, 10 লোক কি বলবে শুনি? ভবেন কাকা শুনলে তো আস্ত রাখবে না। পিসি, 10 লোক তখন কথা বলবে যখন আমি কোনো অন্যায় করব। হাতের কাজ শেখানো তো কোনো পাপ নয়। শম্পার এই সাহসিকতার কথা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বাজারের ভিড় ঠেলে লাঠি ঠকঠক করতে করতে সেখানে এসে পৌঁছালেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি ভবেন কাকা। ভবেন কাকার মুখের চটুল হাসিটা নিমেষে মিলিয়ে গেল যখন তিনি শম্পার কাজের খসড়া কাগজগুলো দেখলেন। গ্রামের মুরব্বীরা তাকে সবটা লাগিয়ে দিয়েছে যে শম্পা গ্রামের কালচার নষ্ট করছে। শম্পা বৌমা, কান পর্যন্ত একটা কথাই এসে পৌঁছালো। শুনছি তুমি নাকি গাঁয়ের মাইন্সের ঘরে ঘরে ঘুরে মেয়েদের মাথা খাচ্ছ। এসব সেলাই টেলাইয়ের দোকান খুলে গ্রামে কোন হাওয়া বয়াতে চাও তুমি? ভবেন কাকা, হাওয়া বদল নয়, গ্রামের গরিব ঘরের মেয়েগুলোর কপাল বদলাতে চাই। যে মেয়েগুলো অর্থাভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়, তাদের হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করা কি অপরাধ? অপরাধের কথা আমি বুঝি না। আমাদের সমাজে মেয়েদের মান মানিয়ে চলাটাই নিয়ম। তুমি এসব বাড়াবাড়ি বন্ধ করো, নইলে মোড়ল সভা বসাতে বাধ্য হব। অন্নপূর্ণা দেবী দৌড়ে এসে, ও ভবেনদা, আপনি ছোট বউটার কথায় রাগ করবেন না গো। আমি নিজে ওকে বহুবার বারণ করেছি, ও কারোর কথা শোনে না। মা, তুমি একটু থামো তো। অন্যায় কিছু করছি না তো ভয় পিছিয়ে আসবো কেন? শাশুড়ির ভয়ের দৃষ্টি আর ভবেন কাকার চোখ রাঙানি দুটি আজ শম্পার সামনে পাহাড় হয়ে দাঁড়াল। কিন্তু শম্পার মনের জোর তাতে একটুও কমল না। রাতের বেলা শম্পাদের বাড়ির উঠানটা একদম নিঝুম। আকাশে তখন এক ফালি চাঁদ, কিন্তু ঘরের ভেতরে দুশ্চিন্তার মেঘ কাটছে না। সুমিত কলকাতা থেকে আজই ফিরেছে। স্ত্রীর এই অবস্থা দেখে সেও একটু বিচলিত। সুমিত: শম্পা, সত্যি কি দরকার ছিল এত রিস্ক নেওয়ার? গাঁয়ের মানুষ তো সহজভাবে নেবে না দেখছি। মায়ের বুকটাও তো সারাক্ষণ কাঁপছে ভয়ে। সুমিত, তুমিও যদি আমাকে ভুল বোঝো, তবে আমি কার ভরসায় লড়ব বলো? আমি তো চুরি করছি না। গ্রামের পঞ্চায়েত অফিস থেকে তো অফিসিয়াল পারমিশন নিয়েই কাজ শুরু করেছি। পারমিশন থাকলেই কি সমাজ মেনে নেবে রে বৌমা? ওই ভবেন কাকা যখন একবার গো ধরেছে তখন টিকতে দেবে না তোকে। তুই কেন বুঝতে পারছিস না? মা, সমাজ মানে তো ওই কতিপয় মানুষ নয়। ওই যে পাশের বাড়ির ফুল্লরা, যে অর্থাভাবে ঠিকমতো খেতে পায় না, তার মুখের হাসিটা দেখার দায়িত্ব কি আমাদের নয়? আমি একবার শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই। শম্পার গলার দৃঢ়তা দেখে সুমিত আর কিছু বলতে পারল না। কিন্তু পরের দিন সকালেই একটা বড় ঘটনা অপেক্ষা করছিল তাদের জন্য। সকালবেলা কাজের ঘরে এসে শম্পা যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ঘরের দরজা খোলা, ভেতরে কাঁচের পুতুলগুলো সব ভেঙে চুরে একাকার, সুতোর বান্ডিলগুলো জলে ভেজা। হে, কি কাণ্ড! কে করলো এটা? সব কাজ তো শেষ হয়ে গেছিল কাল। আমি সকালেই এসে দেখি এই অবস্থা। কে বা কারা সব শেষ করে দিয়ে গেছে গো। আমাদের এতদিনের মেহনত সব চলে গেল। দেখলি তো ফল, কপালে যা নেই তা জোর করে করতে গেলে এমনই হয়। দেবতার অভিশাপ লেগেছে তোর ওই কারবারে। ভবেন কাকা কালই তো বারণ করেছিল। পিসি, অভিশাপ নয়, এটা কোনো মানুষের ঈর্ষার ফল। যে দেখছে শম্পা একা পেরে উঠছে না, সে পিছন থেকে আঘাত করেছে। কিন্তু এতে আমি ভাঙব না।
কে বা কারা এই ঘটনা ঘটালো তার কোনো প্রমাণ ছিল না। পুরো গ্রাম নীরব দর্শক হয়ে এই ধ্বংসলীলা দেখছিল। সবাই ভেবেছিল এবার শম্পা নিশ্চয়ই হাল ছেড়ে দেবে, কিন্তু শম্পা অন্য ধাতুতে গড়া। সে কান্নাকাটি না করে বসে পড়ল খাতা কলম নিয়ে। সে ভালো করেই বুঝল এই আঘাত বাইরের কেউ দেয়নি, বরং কাজের অগ্রগতিতে ভয় পাওয়া কোনো ঘরের মানুষই এটা করেছে। ফুল্লরা, কান্নাকাটি করে লাভ নেই। যারা আমাদের ভাঙতে চেয়েছে, আমরা আরও দ্বিগুণ শক্তিতে কাজ শুরু করব। যা নষ্ট হয়েছে তার চেয়ে সুন্দর জিনিস তৈরি করে দেখাবো। শম্পা, পুলিশে খবর দেব নাকি? এভাবে তো চলতে পারে না। না সুমিত, পুলিশ নয়, এর জবাব দেব কাজের মাধ্যমে। কালকে যে মেলাটা বসছে পাশের গ্রামে, সেখানে আমাদের একটা স্টল পেতেই হবে। দেখি কি আটকায়। কিন্তু বৌমা, পুঁজি তো আর নেই বললেই চলে। নতুন করে মালপত্র কোথায় পাবি? আমার গহনাগুলো আছে তো মা, ওগুলো বন্ধক রেখেই না হয় শুরু করব। গ্রামের মেয়েদের ভাগ্য বদলাতে এটুকু ত্যাগ আমি করতেই পারি। শম্পারই নিঃস্বার্থ আত্মত্যাগ আর অদম্য জেদ দেখে শাশুড়ি অন্নপূর্ণা দেবীর বুকটা গর্বে ভরে গেল। তিনি এগিয়ে এসে শম্পার মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশের গ্রামের রাসমেলা, চারদিকে আলোর রোশনাই আর মানুষের ভিড়। তার মাঝেই শম্পা আর গ্রামের কয়েকজন যুবতী মিলে নিজেদের হাতে তৈরি মাটির জিনিস আর কুটির শিল্পের এক সুন্দর স্টল সাজিয়েছে। ভবেন ভিড়ের মধ্যে থেকে এসে অবাক হয়ে তাকিয়ে, কি রে শম্পা, তোর তো সেদিন সব শেষ হয়ে গেছিল শুনলাম, আবার এত তাড়াতাড়ি দাঁড় করলি কি করে এই সব? কাকা, মাটির মানুষ আমরা। মাটি দিয়ে পুতুল গড়া আমাদের রক্তে আছে। একটু আঘাত পেলেই কি আর মাটির পুতুল গলে যায়? ওটা আরও শক্ত হয়। আপনি একবার আমাদের এই কাজের ফিনিশিংটা দেখুন তো। বাহ, এ তো দেখছি একেবারে শহরের দোকানের মতো নিখুঁত কাজ। গ্রামের মেয়েরা এমন সুন্দর জিনিস বানাতে পারে জানতাম না তো। রাঙা পিসি পাশে দাঁড়িয়ে, সত্যি বলছি ভবেনদা, জিনিসগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ফুল্লরা বলছিল কালকের ওই ভাঙচুরের কাজ নাকি পাশের গ্রামের এক হিংসুটে লোক করিয়েছিল। শম্পা কিন্তু কাউকে দোষ না দিয়ে চুপচাপ নিজের কাজ করে দেখিয়ে দিল। ভবেন কাকার মুখের সেই কঠিন ভাবটা আর নেই, বরং তার চোখের কোণে একটা সম্মানের ছাপ স্পষ্ট ফুটে উঠল। গ্রামের মানুষের ভিড় তখন শম্পার স্টলের সামনে উপচে পড়ছে। মেলার দিন শেষ হতেই শম্পার সব জিনিস নিমেষে বিক্রি হয়ে গেল। লাভ তো হলই, সঙ্গে বহু মানুষ আগামী দিনের অর্ডারের কথা বলে গেল। গ্রামের মোড়ল ভবেন কাকা নিজে এসে শম্পার হাতে একটা সম্মাননা স্মারক তুলে দিলেন। শম্পা বৌমা, আমাকে ক্ষমা করে দিস মা। বুড়ো বয়সে সমাজের অন্ধ নিয়ম আঁকড়ে ধরে তোদের মতো তাজা প্রাণগুলোর স্বপ্ন আমি বুঝতে পারিনি। তুই বুঝিয়ে দিলি আসল শিক্ষা ঘরের চারিপাশে বন্দি থাকে না, তার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হয়। কাকা, আপনার এই একটা কথায় আমার সব কষ্ট মুছে গেল। আমি একা একা কিছু করতে পারতাম না যদি আমার পরিবারের লোকজন আর গ্রামের এই বোনগুলো পাশে না থাকতো। সত্যি বলছি ভবেনদা, জিনিসগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ফুল্লরা বলছিল কালকের ওই ভাঙচুরের কাজ নাকি পাশের গ্রামের এক হিংসুটে লোক করিয়েছিল। শম্পা কিন্তু কাউকে দোষ না দিয়ে চুপচাপ নিজের কাজ করে দেখিয়ে দিল। সেদিন রাতে চন্দনপুর গ্রামের চিত্রটাই যেন সম্পূর্ণ পাল্টে গেল। যে মানুষগুলো এতদিন শম্পার বিরোধিতা করছিল, আজ তারাই শম্পার ঘরের সামনে ভিড় জমালো কিভাবে আরও বেশি মেয়েকে এই কাজে যুক্ত করা যায় সেই পরিকল্পনা করতে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ চন্দনপুর গ্রামের নাম শুধু জেলায় নয়, পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। শম্পার গড়া সেই ছোট সমবায় সমিতি আজ একটা পূর্ণাঙ্গ শিল্পকেন্দ্রে রূপ নিয়েছে। গ্রামের ঘরে ঘরে আজ নারীরা স্বাবলম্বী। ফুল্লরা হাসি মুখে দৌড়ে এসে, দিদি ভাই, কলকাতার বড় বাজার থেকে আবার একটা পাইকারি অর্ডারের চিঠি এসেছে গো, আর আমাদের ব্যাংকের খাতাটাও আজ আপডেট হয়ে গেছে। দেখেছিস তো ফুল্লরা, বিশ্বাস আর চেষ্টা থাকলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারে না। আজ তোদের এই হাসি মুখটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। গ্রামের সেই পুরনো কুসংস্কার আর ভয়ের দিনগুলো আজ অতীত। আজ চন্দনপুর গ্রামের পরিচয় কেবল একটি সাধারণ গ্রাম নয়, বরং নারী শক্তির এক উজ্জ্বল উদাহরণ। রোদ ছলমলে এক নতুন সকালে
চন্দনপুর গ্রামের সেই পুরনো উঠানটায় আজ আবার উৎসবের মেজাজ। মহিলারা গান গেয়ে কাজ করছে, আর উঠানের কোণে রাখা নতুন মাটির কাজগুলোর ওপর সূর্যের আলো পড়ে ঠিক যেন সোনার মতো চকচক করছে। ভবেন কাকা আজ নিজের হাতে ওই সমবায় সমিতির নতুন ফলকটা উদ্বোধন করলেন। আজ থেকে এই প্রতিষ্ঠানের নাম দিলাম শম্পা নারী শক্তি কেন্দ্র। এই কেন্দ্র আমাদের গ্রামের অহংকার। শম্পা সবার উদ্দেশ্যে হাত জোড় করে, এই জয় আমার একা নয়, এ হলো আমাদের সকলের মনের জোরের জয়। আসুন আমরা সবাই মিলে গ্রামটাকে আরও এগিয়ে নিয়ে যাই। সমাজের কোনো মানুষ বা কোনো বাধাই মানুষের মনের জোর আর আত্মবিশ্বাসকে বেশি দিন আটকে রাখতে পারে না। কুসংস্কারের ধুলো সরিয়ে যখন সততা আর মেধা নিজের আলো ছড়ায়, তখন সমাজ নিজেই মাথা নত করে সম্মান জানাতে বাধ্য হয়। আর এখানেই লুকিয়ে থাকে একটি সুন্দর ও সফল জীবনের আসল সার্থকতা।